বাংলায় বিধানসভা নির্বাচনের ঠিক ৩ সপ্তাহ আগেও বিজেপি মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঠিক করে উঠতে পারছিল না। হাওয়ায় হাওয়ায় ভাসছিল অনেক নাম। কখনো শোনা যাচ্ছিল গণিতজ্ঞ পবিত্র দেবনাথের নাম, কখনো শোনা যাচ্ছিল কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়েলের নাম। কিন্তু বিজেপির জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সবার কাছেই অত্যন্ত পরিষ্কার ছিল যে রাজনীতির ময়দানে অনভিজ্ঞ মুখ হলে কেউই মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ধোপে টিকবে না। অবশেষে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শুরু হওয়ার একদিন আগে বিজেপি মধ্যমগ্রাম কেন্দ্রের প্রার্থী মনোনীত করে অনিন্দ রাজু ব্যানার্জিকে। রাজু ব্যানার্জি আদ্যপান্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। বঙ্গের রাজনীতিতে এর আগে অনেক গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব সামলেছেন। রাজু ব্যানার্জি 2021 সালে বিধানসভা ভোটে কামারহাটিতে লড়েছিলেন বঙ্গের রাজনীতিতে বড় নাম মদন মিত্রের বিরুদ্ধে। শেষ পর্যন্ত পেরে ওঠেননি। মদন মিত্রের সঙ্গে কামারহাটিতে পেরে ওঠা হয়তো দুষ্কর, তবে মদন মিত্রের 2019 সালের উপনির্বাচনে অর্জুন পুত্র পবনের কাছে পরাজয়ের রেকর্ড রয়েছে। এবার অনিন্দ রাজু ব্যানার্জি লড়াই বঙ্গের রাজনীতিতে কার্যত মিথ হয়ে উঠতে চলা এক রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে। তার নাম রথীন ঘোষ। 2009 সালের ডিলিমিটেশনের আগে পর্যন্ত মধ্যমগ্রামের ভোটাররা ছিলেন বারাসাত বিধানসভার অন্তর্গত। 2011 সালে প্রতিষ্ঠিত হয় মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র। আর সেই যে রথীন ঘোষের জয়ের ধারা শুরু হয়েছে তা আজও অব্যাহত। এখন প্রশ্ন, মধ্যমগ্রাম কেন্দ্রে আজ পর্যন্ত অপরাজিত থাকা রথীন জয়ের রেকর্ড কি ভাঙতে পারে? একথা মাথায় রাখা দরকার। 2026 সালের রাজনৈতিক আবহে বিধানসভা নির্বাচনে অধিকাংশ বিধানসভা আসনেই জয় পরাজয় নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। বিশেষত তৃণমূলের যেটা আসনগুলির ধরে রাখা নিয়ে যথেষ্ট মাত্রায় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। একে প্রতিষ্ঠান বিরোধী ভোট, 2 এসআইআর এর ফলে ভোট বিন্যাসে বদল ঘটা। কিন্তু তা দিয়ে রথীন ঘোষের অসুবিধা হতে পারে। এই কেন্দ্রে কংগ্রেস বা বামফ্রন্টের পক্ষে এখনো পর্যন্ত কোনো আশার আলো রাজনৈতিক বিশেষজ্ঞদের চোখে ধরা পড়ছে না। এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা বর্মন। মুখে তিনি বলছেন জয়ের ব্যাপারে তিনি আশাবাদী, কারণ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ তাদেরকেই জয়যুক্ত করবেন। মানুষের ছাড়া খুবই ভালো এবং মানুষ চাইছে একটা পরিবর্তন হোক। সারা মধ্যমগ্রাম জুড়ে না, সারা বাংলা জুড়ে এবার একটা চোর দুর্নীতি, চুরি দুর্নীতি, নৈরাজ্য, নারী নির্যাতন এসবের বিরুদ্ধে মানুষ এবার ইভিএম এর সামনে উত্তর দেবে। রথীন ঘোষ তাকে নিয়ে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন দলের নাম আইএসএফ, তার আবার প্রার্থী। এক ফুৎকারে রথীন ঘোষ আইএসএফ এর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন। রইল ভারতীয় জনতা পার্টি। তার রথীন ঘোষ এর বিরুদ্ধে লড়াই করার প্রধান অস্ত্র দুর্নীতি ইস্যু। মধ্যমগ্রামের যা পরিস্থিতি আপনারা দেখেছেন যে গতকাল আমি মধ্যমগ্রামের হাটে গেছিলাম, আর সেই হাটের যা পরিস্থিতি, অর্থাৎ মানুষ হাঁটতে পারছে না, দোকানদাররা ওখানে ব্যবসা করতে পারছে না, এরকম একটা বিষয় আছে। 2 হচ্ছে যে সিন্ডিকেট রাজ মধ্যমগ্রামে গড়ে উঠেছে, সেই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং এই সিন্ডিকেট রাজকে খতম করব। মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটিতে অবৈধভাবে টাকার বিনিময় যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্যদের সেখানে চাকরি দেওয়া হয়েছে। সেই যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আমরা আইন অনুগ ব্যবস্থা নেব, কারণ গরিব মানুষের টাকা যারা লুট করবে তাদেরকে কোনো রকম রেয়াত করা হবে না। থাকবেই না কেন, প্রতিটি ভোটের আগে পালা করে সমন পাঠাচ্ছে রথীন ঘোষের কাছে। কিন্তু মুকুল রায়ের প্রয়াণের পরে উত্তর 24 পরগনার রাজনীতির চাণক্য বলে বিবেচিত রথীন ঘোষকে বাগে আনা যায়নি। রথীন ঘোষের বিরুদ্ধে পুরো দুর্নীতি মামলা বা আবাসন কেলেঙ্কারি নিয়ে রাজু ব্যানার্জি যতই সরব হোক না কেন, মধ্যমগ্রাম এখনও রথীন ঘোষের গড়। 2021 সালের বিধানসভা নির্বাচনে রথীন জিতেছিলেন 48,000 ভোটে। 2024 সালের লোকসভা নির্বাচনে রথীন ঘোষের কেন্দ্র থেকে কাকলি ঘোষ দস্তিদার সাংসদ হিসেবে 34,000 ভোটের লিড পেয়েছিলেন। স্বাভাবিকভাবেই ভোটের আগে আত্মবিশ্বাসী দেখাতে বাধ্য রথীন ঘোষকে। প্রতিপক্ষকে বুঝতে পারছি না, বামফ্রন্টের একটা ফরওয়ার্ড ব্লকের প্রার্থীও দেখছি, বামফ্রন্টের সমর্থনে একটা আইএসএফ প্রার্থীও দেখতে পাচ্ছি। তাহলে বামফ্রন্ট আইএসএফ এর জোট হয়, ওরা 29টা আসনে নির্বাচনে অংশগ্রহণ করে, তাই দিয়ে তো সরকার হবে না। কংগ্রেসও প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু কংগ্রেসের যে সার্বিক অবস্থা সারা ভারতবর্ষে, কিছু জায়গায় হয়তো পিসমেল কিছু করতে পারে, কিন্তু বাকি সব জায়গায়। আর ভারতীয় জনতা পার্টি, আমি মধ্যমগ্রামের নাগরিকদের বিশ্বাস করি। আমি 2011-এ মধ্যমগ্রাম বিধানসভার আত্মপ্রকাশ ঘটেছিল, সেই দিন থেকে আমি তৃণমূলের প্রার্থী, আজ পর্যন্ত হারি।
আমার বিশ্বাস এবারও আমরা জয়লাভ করব এবং বেশি ব্যবধানে জয়লাভ। দুর্নীতি নিয়ে রথীন ঘোষকে আক্রমণ করে বিজেপি পালে হাওয়া আনতে পারবে না, এটা একরকম নিশ্চিত। সেক্ষেত্রে বিজেপির অস্ত্র হতেই পারত এসআইআর। অধিকাংশ ক্ষেত্রেই এসআইআর এর শহরের এলাকার খুব বেশি কাজই পড়েনি। মধ্যমগ্রামে একরকম একাধিক গ্রামীণ বুথ রয়েছে যেখানে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন ভোটারদের 50 থেকে 80% ভোটারের নাম বাদ পড়ে গিয়েছে। নির্বাচন কমিশন মানুষকে হ্যারাস করছে, নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে গিয়ে সমস্ত কাজগুলো করছে। প্রথমে বলেছিল 2002-এ যাদের নাম আছে তাদের কিচ্ছু লাগবে না, তারপরে বলেছিল 2002-এ যাদের নাম নেই বাবা মায়ের নাম দিয়ে মেলালেই তাদের নামগুলো উঠে যাবে। পরবর্তী সময় দেখলাম 2002 যাদের নাম আছে তাদের হ্যারিংয়ে গেছে, নাম বাদ গেছে। 2002-এ বাবা মায়ের সঙ্গে যারা মিলিয়েছে ম্যাপিং করেছে তাদের নামগুলো বাদ গেছে। সমস্ত নথি ডকুমেন্টস থাকা সত্ত্বেও বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি নির্বাচন কমিশন এক এক দিন এক এক রকমভাবে গাইডলাইন দিচ্ছে এবং সাধারণ মানুষকে হ্যারেস করছে। পূর্ব কিলকাপুর, পশ্চিম কিলকাপুরে আপনার 3200-র উপরে অ্যাডজুডিকশন ছিল। গত পরশুদিন আমাদের যে সাপ্লিমেন্টারি একটা লিস্ট বেরিয়েছে, মধ্যমগ্রাম 118/38 বুথে আপনার 487 জন অ্যাডজুডিকশনের মধ্যে ছিল, তার মধ্যে মাত্র 92-র মধ্যে 92 হচ্ছে সংখ্যালঘু ভোটের নাম তুলেছে, আর 367 জন সংখ্যালঘু মুসলিমদের নাম বাদ দিয়েছে, ডিলিট করেছে, এবং সবগুলোই বৈধ ভোটার। এরকম একটি বুথ রয়েছে মধ্যমগ্রামের বারাসাত লাগোয়া অঞ্চল আলগেরিয়া। এই অঞ্চলটি পশ্চিম কিলকাপুর পঞ্চায়েত এলাকার অন্তর্গত। সংখ্যালঘু অধ্যুষিত পশ্চিম কিলকাপুর অথবা ময়নাতে বেশ কিছু নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। 92 জনের নাম উঠেছে, 367 জনের নাম বাদ গেছে, এখনো 28 জনের নাম সেই লিস্ট আমরা খুঁজে পাচ্ছি না। টোটাল মিলিয়ে 395 জনের নাম আমরা ডিলেটের খাতা দেখছি। এই কিলকাপুর অঞ্চলে কয়েক হাজার মানুষ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন যাপন করছে, তারা একটা স্বাভাবিক চিন্তার মধ্যে আছে। বৈধ কাগজ আছে, স্কুল সার্টিফিকেট চেয়েছে, স্কুল সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট চেয়েছে, জন্ম সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে, তারপরে তাদের নামগুলো আজকে মুছে দিয়েছে, ডিলিট করে দিয়েছে এই নির্বাচন কমিশন। কিলকাপুরের চাটুরিয়াতে একজন মারা গেছিল, সেটা আমরা আমাদের দিদিমণি, আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে তাদের নিয়ে গেছিল, আমাদের দলগতভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে কাজের ব্যবস্থা করেছে। আমাদের দল সর্বদাই সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করছে। আমাদের বিএলএ টুরা ডে 1 থেকে আজ পর্যন্ত মানুষের যাতে সুবিধা হয় তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। কিন্তু নির্বাচন কমিশনের যে তাদের চিন্তাধারা, পশ্চিমবাংলার সাধারণ মানুষের ভোটারের নাম বাদ দেওয়া, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোটারের নাম বাদ দিতে হবে। কেন? তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এই জন্য নির্বাচন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত হয়ে তারা মুসলিমদের নাম বাদ দিয়ে তারা এখানে জিততে চাইছে। আমরা চাইছে, আমাদের দল চাইছে, নেত্রী চাইছে যে সাধারণ মানুষের ভোট উঠুক, কিন্তু নির্বাচন কমিশন যদি না তোলে, সবটা তো আমার নেত্রীর হাতে নেই, আমার দলের হাতে নেই। আপনি কি বলছেন নির্বাচন কমিশন পুরোপুরি স্বৈরাচারীর থেকে বড় কিছু, হিটলারের থেকে বড় কিছু করছে নির্বাচন কমিশন। যেটা করছে, বাংলার মানুষ আগামী দিনে আরো কড়াই গন্ডায় জবাব দেবে। যে ভোটাধিকারগুলো থাকবে তারা কিন্তু সম্পূর্ণভাবে, আজকে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, মতুয়াদের নাম বাদ দিচ্ছে। তাদেরকে কি বলেছিল? তাদেরকে চিন্তা করতে হবে না, শুভেন্দু গদ্দার অধিকারী বলেছিল। আজকে সেই গদ্দার অধিকারী কোথায় গেল? আজকে প্রচুর আমাদের কিলকাপুর অঞ্চলে নেতাজি পল্লী এরিয়ায় 9টা মেম্বার 7টা বুথ আছে, মতুয়া সম্প্রদায়ের সমস্ত 100% মতুয়া, তাদেরও 200-250 করে নাম বাদ গেছে। সঙ্গে থেকে তাদেরকে উপকার করেছে এবং তাদেরকে এখনও করছে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিলকাপুর অঞ্চলগতভাবে যে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করতে গেলে অনলাইনে করলে আমাদের একটা ক্যাম্প করে যাতে মানুষ সহায়তা পায়, তার জন্য আমরা চিন্তাভাবনা করছি, এক্সপার্টকে দিয়ে তাদের অনলাইনে ফর্ম ফিল আপ করানোর জন্য। কিন্তু ভোটের যে বিষয়টা, এই যে আইএসএফ বলছেন, আইএসএফ কোথায়? আমার এটাই জানার কথা, আইএসএফটা কোথায়? আইএসএফকে কেন ভোট দেবে? আজকে 3 মাস ধরে নভেম্বরের 4 তারিখ থেকে এসআইআর পদ্ধতি শুরু হয়েছে। আইএসএফের একটা লিডারকে দেখান, একটা কর্মীকে দেখান, সাধারণ মানুষের হয়ে গিয়ে তারা কাজ করেছে, একটা ফর্ম ফিল আপ করেছে, তাদের জন্য সুপারিশ করেছে, তাদের একটা ডকুমেন্টস রেডি করে দিয়েছে। একটা কাউকে পাবেন না। বিজেপি তো ছাড়ুন, বিজেপি টিভির পর্দায় ভেসে আছে শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক কথা ছাড়া আর কিছু নেই।
কিন্তু গ্রাসরুটে তৃণমূলের স্তরে মাটিতে কিন্তু তৃণমূলটা থেকে কাজ যারা করছে। সেখানে কিন্তু তা নিয়ে এলাকার পঞ্চায়েতের দায়িত্বে থাকা তৃণমূল নেতৃত্ব বলছে রতিন ঘোষের তাতে কিছু ক্ষতি হবে না। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে তৃণমূল নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ পরিষ্কারভাবে প্রমাণ দিচ্ছে মধ্যমগ্রাম কেন্দ্রের 20 থেকে 22% সংখ্যালঘু ভোট তৃণমূলের অটুট থাকবে। রইল সনাতনী ভোট। নতুন প্রজন্মের ভোটাররা যেভাবেই ভোট বাক্সে প্রতিফলন ঘটান, মধ্যমগ্রাম শহরের তৃণমূলের 28টি ওয়ার্ডে বিজেপির পক্ষে রতিন ঘোষকে পর্যদস্ত করা কার্যত অসম্ভব। মধ্যমগ্রামে রতিন ঘোষের অপোনেন্টকে আমরা সেটা নিয়ে ভাবছি না, আমাদের জয়ের মার্জিনটা কত হবে সেটা নিয়েই ভাবছি। না, এই মধ্যমগ্রাম বিধানসভায় আমাদের সকলের প্রিয় অভিভাবক এবং মধ্যমগ্রামের যিনি বিধায়ক, বাংলার খাদ্যমন্ত্রী, তিনি মধ্যমগ্রামের বিভিন্ন কোনায় কোনায়, আমাদের 5টা পঞ্চায়েত আছে, কেমিয়া, কামারপাড়া, রোহান্ডা, চণ্ডীগড়, খেলকাপুর পূর্ব, খেলকাপুর পশ্চিম এবং ইচাপুর, নীলগঞ্জ এবং মধ্যমগ্রাম পৌরসভা নিয়ে আমাদের ভৌগোলিক যে পরিস্থিতি, মধ্যমগ্রাম আমাদের পশ্চিমবাংলার মধ্যে অন্যতম একজন সেরা বিধায়ক রতিন ঘোষ, তার জয় নিয়ে আমরা ভাবছি না, কিন্তু আমাদের মার্জিনটা কমানোর জন্য এটা করছে। যেগুলো সংখ্যালঘু বুথ আছে, আইএসএফ যারা করত, তারা এই নির্বাচন কমিশনের উপরে অসন্তুষ্ট। আইএসএফ যারা করছে তারা বুঝতে পারছে তাদের দল জিতবে না। এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি 2026-এ ক্ষমতায় আসে, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমরা প্রতিশ্রুতি দেব যে আগামী দিন যারা ডিলেটেড হচ্ছে তাদের নাম আবার পুনরায় যাতে ফিরে আসে তার জন্য ব্যবস্থা করা। আমরা বলছি আইএসএফ এ ভোট দেওয়া মানে ভোট কাটা যাওয়া, বিজেপির হাত একদম শক্ত হওয়া। আইএস আমরা তো প্রচার করছি এবং এটা তো স্বাভাবিক। আমার মধ্যমগ্রাম বিধানসভায় 70% থেকে 20% মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে। যদি তর্কের খাতিরে 20% মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে কোথায়? আমাদের মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম ওভারঅল, হ্যাঁ। সেখানে দেখা যাচ্ছে যদি 20% মানুষও আইএসএফ কে ভোট দেয়, তাতে তো আইএসএফ জিতবে না, এটা তো আমরা বোঝাচ্ছি মানুষকে। ভোটের কয়েকদিন আগেও হাওয়া সেভাবেই বইছে যেভাবে গত 15 বছর ধরে বয়ে এসেছে। বড় মিরাক্কেল বা অঘটন মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে পালাবদল ঘটাতে পারবে সেই সম্ভাবনা সুদূর পরাহত। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের সঙ্গে যুক্ত রাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যমগ্রামে তৃণমূলের রতিন ঘোষের আরেকবার জয়ী হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ক্যামেরায় দীপ সেন ও জয় ঘোষের সঙ্গে পুরন্দর চক্রবর্তী রিপোর্ট, সময়, কলকাতা।